আসসালামু আলাইকুম। আপনার জীবন হোক সুস্থ, সুন্দর, আলোকিত। প্রিয় দর্শক, শরতের স্নিগ্ধতায় আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। মাসব্যাপী ক্যান্সার সচেতনতায় আমাদের আয়োজন জীবনের জয়গান, স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান। অক্টোবর মাস বিশ্বজুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে। নারীর স্বাস্থ্য ও জীবনী নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ প্রতিদিন আমরা নারীর এই যৌথ উদ্যোগে আমরা প্রতিদিন নিয়ে আসছি বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ। বাংলাদেশে প্রতি বছর হাজারো নারী নতুনভাবে আক্রান্ত হচ্ছেন এই স্তন ক্যান্সারে। দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা হয়ে ওঠে জটিল ও ব্যয়বহুল। তাই আজকের আলোচনায় থাকছে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ, প্রতিরোধ ও উন্নত চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার নাদিয়া ফারজানা ইসলাম, সহকারী অধ্যাপক, সার্জিক্যাল অঙ্কোলজি বিভাগ, বাংলাদেশ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল, মহাখালী, ঢাকা। স্বাগত আপনাকে। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, ভালো আছি। ধন্যবাদ। জি, শুরুতেই জানতে চাই সার্জিক্যাল অঙ্কোলজি কিভাবে অন্যান্য চিকিৎসা থেকে আলাদা? ধন্যবাদ। আসলে সার্জিক্যাল অনকোলজি সার্জারি একটা সুপার স্পেশালাইজড ব্রাঞ্চ আমি বলবো, যেখানে ক্যান্সারের চিকিৎসা, বিশেষ করে ক্যান্সারের সার্জারির যে চিকিৎসাটা, সার্জারির মাধ্যমে যে চিকিৎসাটা, সেটাতে আসলে ডক্টররা বিশেষজ্ঞ চিকিৎসক হন এবং সার্জিক্যাল অনকোলজিস্টরা আসলে ক্যান্সার সার্জারি নিয়ে আসলে ডিল করে। যেহেতু ক্যান্সার সার্জারিটা একটা আসলে সুপার স্পেশালাইজড একটা সার্জারি, এটা খুব এটা দেখা যায় খুব এক্সটেন্সিভ সার্জারির প্রয়োজন হয়, যে আমরা অনকোলজিক্যাল প্রিন্সিপাল বলি, যে কতটুকু আমার টিউমারটা রিমুভ করতে হবে, কতটুকু তার আশেপাশে টিস্যু নিতে হবে, বা কতটুকু আমার ড্রেনিং লিম্ফ নোড বা যে লসিকার গ্রন্থি থাকে কতটুকু আমি নিতে, সব কিছু কিন্তু একটা নিয়ম আছে। এই অনকোলজিক্যাল প্রিন্সিপাল মেনটেন করে যে সার্জারিটা করা হয়, এটাই আসলে সার্জিক্যাল অনকোলজি। এবং এই অথবা সার্জারি, ক্যান্সার সার্জারিতে বিশেষজ্ঞ চিকিৎসকরাই এই সার্জারি করে থাকে। ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় সার্জারির গুরুত্ব কোথায় সব থেকে বেশি? ধন্যবাদ। আসলে ব্রেস্ট ক্যান্সার তো আসলে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে আমরা চিকিৎসা করি, সমন্বিত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে, যেখানে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি সব কিছু সমন্বিতভাবে। সেখানে আমি বলবো সার্জারিটা হচ্ছে এক নম্বর, মেইন চিকিৎসা। ব্রেস্ট ক্যান্সারের যদি আমরা কিওর করতে চাই, সার্জারিটা হচ্ছে মেইন চিকিৎসা। সার্জারির মাধ্যমে আসলে, সার্জারি ছাড়া আসলে ব্রেস্ট ক্যান্সার কিওরটা আসলে সম্ভব না আর কি। জি। ব্রেস্ট ক্যান্সার রোগীকে অপারেশনের জন্য উপযুক্ত মনে করার আগে কোন বিষয়গুলো মূল্যায়ন করা হয় স্পেশালি? আসলে যখন একটা ব্রেস্ট লাম্প নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসে, সেটা আমরা যেটা বলি ট্রিপল অ্যাসেসমেন্ট। প্রথমে পেশেন্টে আমরা হিস্ট্রি নিই, ফিজিক্যাল এক্সামিনেশন করি, কিছু ইমেজিং করি, মেমোগ্রাম, আল্ট্রাসোনো এবং কোর বায়োপসি করে আমরা ক্যান্সারটা ডিটেক্ট করি, যেটা ক্যান্সার। তারপরে আমরা কিছু আরও মলিকুলার টেস্টিং করি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলি, আমরা মলিকুলার টাইপটা জানানোর জন্য। ক্যান্সার যেমন বিভিন্ন ধরনের হয়, লুমিনাল এ, লুমিনাল বি, ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, HER2 এনরিচ, বিভিন্ন ধরনের মলিকুলার বায়োলজি আছে ক্যান্সারে। ওগুলি আমরা আগে ডিটেক্ট করি এবং আমরা কিছু স্টেজিং ইনভেস্টিগেশন করি, যে ক্যান্সারটা কতটুকু ছড়িয়েছে। এই হিসাবে ক্যান্সারটা তিন ধরনের আমরা ভাগ করি। একটা হচ্ছে লোকালাইজ ক্যান্সার, লোকালি অ্যাডভান্স ক্যান্সার এবং মেটাস্টেটিক বা ছড়িয়ে পড়া ক্যান্সার। যেটা একদম লোকালাইজ ক্যান্সার, সেটাকে আমরা প্রাথমিকভাবে হচ্ছে সার্জারির মাধ্যমে আসলে চিকিৎসা করি। প্রথমে হচ্ছে সার্জারিটা আমরা করি, যেটা লোকালি অ্যাডভান্স বলি, সেটাকে আমরা প্রথমে আগে কেমোথেরাপি দিই, কেমোথেরাপি দিয়ে ওটাকে ছোট করে তারপরে হচ্ছে আমরা সার্জারিতে যাই। আর যেটা মেটাস্টেটিক বলি, সেই বা ছড়িয়ে পড়া, সেখানে আসলে সার্জারি কোনো খুব একটা রোল নেই। সেখানে আমাদের পেলিয়েশনের মাধ্যমে চিকিৎসা দেওয়া বা কেমোথেরাপি দেওয়া, পেলিয়েশনের মাধ্যমে যে চিকিৎসা দেওয়া হয় সেটাই করা হয়। তো যেটা প্রথমে বললাম, যে একটা পেশেন্ট আমরা আসার পরে সার্জারি কখন করা যাবে, ওই টেস্টগুলো করে আমরা যে লোকালি, এটা লোকালাইজ নাকি লোকালি অ্যাডভান্স নাকি মেটাস্টিক, ওটাকে ইভালুয়েট করি। আবার কিছু আছে যে আপনার মলিকুলার ধরন বললাম, যে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার অথবা HER2 এনরিচ, এই দুইটা ভ্যারাইটি একটু অ্যাগ্রেসিভ ভ্যারাইটি হয়। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা একটু আর্লি, প্রথমে একটু কেমোথেরাপিটা দিয়ে নিতে চাই, অপারেশনের আগে। সেই ক্ষেত্রে পেশেন্টের সার্ভাইভেবিলিটি অনেক বেড়ে যায়। এই ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় ব্রেস্ট কনজারভেশন, এই পদ্ধতিটা কতখানি জনপ্রিয় হচ্ছে আমাদের বাংলাদেশে? জি, এটা তো এখন খুবই জনপ্রিয় আমি বলবো। এবং আগে যেটা আমরা করতাম, যে ব্রেস্ট ক্যান্সার মানেই হচ্ছে পুরা ব্রেস্ট কেটে ফেলে দেওয়া এবং ফ্ল্যাট চেস্ট, এবং ফিমেলদের জন্য ফ্ল্যাট চেস্ট আসলে পেশেন্টের মানসিক
পরবর্তী মানসিক স্বাস্থ্য বলেন, পেশেন্টের কনজুগাল লাইফ বলে, সব কিছুতে কিন্তু ইফেক্ট করে। এখন ব্রেস্ট রেখে অপারেশন করার যে পদ্ধতিটা আসে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি অথবা অনকোপ্লাস্টিক ব্রেস্ট কনজার্ভিং সার্জারির মাধ্যমে, এটা আমি বলবো পেশেন্টের জন্য একটা আশীর্বাদ বলবো। সে ব্রেস্ট রেখে অপারেশন করতে পারছে এবং তার সৌন্দর্য রক্ষা হচ্ছে, পেশেন্টের মানসিক স্বাস্থ্য উন্নতি হচ্ছে। তো এটা এখন পেশেন্টরা বেশ চায় যে এসে বলে যে আমরা জনপ্রিয় হচ্ছে। জি জি যে আমি ব্রেস্ট রেখে যদি অপারেশন করি, জি অবশ্যই যে আমাদের এখন দেশে এটা সম্পূর্ণভাবে মানে অনেক জায়গায় এটা প্র্যাকটিস করা হয়। আমাদের ক্যান্সার হসপিটালে তো দেখা যায় যে প্রায় 50-50 আমরা যতটা ব্রেস্ট পুরা রিমুভ করে অপারেশন করে ব্রেস্ট রেখে অপারেশন করার হার মানে বলা যে 50-50 মানে একই রকম। অ্যাজ এ ফিজিশিয়ান, জি অ্যাজ এ অনকোলজিস্ট, আপনার কাছে যখন পেশেন্ট আসে প্রথম কোন বার্তাটা দেন? যখন পেশেন্ট শুনে যে তার ক্যান্সার হয়েছে তখন তো আসলে সে মানসিকভাবে একটু তো ভীত হয়, তাকে আশ্বস্ত করা যে না আপনার ডিজিজটা কিউরেবল, এটা আমরা যদি প্রপার ওয়েতে চিকিৎসাটা করি আপনি ভালো থাকতে পারবেন, এই মানসিক সাপোর্টটা দেওয়া যে আমাদের সাথে আপনি সাইকোলজিক্যাল ট্রিটমেন্টও দিয়ে থাকেন। জি 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 একটু এটা বলা আমাদের প্রত্যেকটা ডক্টরের উচিত যে আমরা প্রথমে যে ব্রেকিং ব্যাক নিউজ বলি যে একটা কাউন্সেলিং করা যে আপনার যে এই রোগটা হয়েছে এবং এটার চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে তাকে ব্রিফ করা, সে এবং তার সাথে যিনি আসছেন হাজবেন্ড অথবা জি জি ওনার কাছে যে ডিজিজটা সম্বন্ধে বলা, ডিজিজটা কতটুকু ছড়িয়েছে বা ওর মানে চিকিৎসা পদ্ধতিটা আমরা পুরা মানে চিকিৎসা পুরা প্রোটোকলটা আমরা জার্নিটা আমরা আসলে এক্সপ্লেইন করে যে আমরা কি কোনটার পরে কোনটা করতে চাচ্ছি এবং প্রত্যেকটার মানে সুবিধা অসুবিধা মানে কি কি হতে পারে সবকিছু আসলে আমরা এক্সপ্লেইন করি। মানে একটা পেশেন্ট যখন ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসে তাকে নিয়ে আমরা আসলে অনেকক্ষণ ধরে তার সাথে আমরা আসলে কথা বলি, অনেকক্ষণ ধরে তাকে এবং তার ফ্যামিলি মেম্বারকে কাউন্সিলিং করা, এটা একটা মানে সময়ের ব্যাপার না, সময় নিয়ে আসলে ট্রিট করতে হয়। না একটু সময় নিয়ে তাদেরকে আসলে ট্রিট করাটা মানে উচিত বলে মনে হয়, আমি সেটাই করি। জি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সবথেকে সাধারণ সার্জিক্যাল পদ্ধতি কোনটি? ধন্যবাদ। আসলে আগে তো যেটা আপনাকে বললাম যে ব্রেস্ট ক্যান্সার মানে হচ্ছে পুরা ব্রেস্ট ফেলে দেওয়া বা মাস্টেক্টমি যেটা বলা হয় ওটা করা হয়, কিন্তু যদি এখন যে আপনাকে বললাম যে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি বা অনকোপ্লাস্টিক ব্রেস্ট কনজার্ভিং সার্জারির রেটটা আস্তে আস্তে বাড়ছে, কিন্তু পেশেন্টের ডিমান্ড বলেন এবং আমাদের ফ্যাসিলিটিটাও এখন খুবই উন্নত হচ্ছে, যার কারণে আমরা কিন্তু ব্রেস্ট রেখে অপারেশন করার হার কিন্তু আগের চেয়ে বেড়েছে। সার্জারির পাশাপাশি সবসময় কি রেডিওথেরাপি বা কেমোথেরাপির প্রয়োজন হয় কিনা? এখন আমি তো বললাম যে ব্রেস্ট ক্যান্সার মানে হচ্ছে সমন্বিত চিকিৎসা পদ্ধতি, যেখানে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি সবকিছু মিলিত একটা। তো দেখা যায় ব্রেস্ট ক্যান্সার একদম আর্লি স্টেজে, যেমন উন্নত বিশ্বে যে স্ক্রিনিংয়ের মাধ্যমে স্ক্রিন ডিটেক্টেড ব্রেস্ট ক্যান্সার বলি, যে এটা একদম খুবই প্রাথমিক পর্যায়ে, যেই আমরা ইনসিটু ডিজিজ বলি ক্যান্সার ডিসিআইএস যেটা, সেটা হয়তো ছড়িয়ে পড়ার ক্ষমতা তখনও তৈরি হয়নি। ওই ডিসিআইএস যদি আমরা অপারেশন করতে পারি, ডিটেক্ট করতে পারি ডিসিআইএস মানে ডাক্তার কার্সিনোমা ইন সিটু, সেক্ষেত্রে কেমোথেরাপির প্রয়োজন হয় না, এক নম্বর। আবার কিছু আছে যে আমরা যে বললাম যে লুমিনাল এ, লুমিনাল বি কিছু আমরা ভাগ করেছি মানে মলিকুলার ক্লাসিফিকেশনে। এখন লুমিনাল এ মানে হরমোন পজিটিভ কিছু ব্রেস্ট ক্যান্সার, যেটা খুবই আর্লি ডায়াগনোসিস হয়েছে, হয়তো একদম ছোট একটা টিউমার যেটার গ্রেডটা খুবই ভালো এবং যেটা মানে হিস্টোপ্যাথোলজি দেখে আমরা বুঝতে পেরেছি যেটার ধরনটা খুব বেশি অ্যাগ্রেসিভ না, গ্রেডটা ভালো, হরমোন পজিটিভ এবং খুবই ছোট। সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু জেনেটিক টেস্টিং বলি, হ্যাঁ জেনেটিক টেস্টিং যে 21 জিন অনকোটাইপ ডিএক্স, এই টেস্টগুলো করে আমরা অ্যানালাইসিস করে যে পেশেন্টের কেমোথেরাপি লাগবে কি লাগবে না, নাকি হরমোন থেরাপি দিয়ে ট্রিটমেন্ট করা যায়। আবার কিছু ভালো ভ্যারাইটির ক্যান্সার আছে, হ্যাঁ যেটা ওগুলি যেমন মিউসিনাস কার্সিনোমা, কলয়েডাল কার্সিনোমা, তারপরে প্যাপিলারি কার্সিনোমা, এই ক্যান্সারগুলো দেখা যায় মানে খুবই ভালো, মানে এগুলো মানে এগুলোর প্রগনোসিস ভালো হয়, ভালো মানে হচ্ছে এগুলো খুব বিধ্বংসী হয় না, খুব বেশি অ্যাগ্রেসিভ হয় না এগুলো, হ্যাঁ ওই হিসাবে ভালো। যে স্পেশালাইজ টাইপ যেগুলো বললাম আমি আপনাদের মিউসিনাস ভ্যারাইটি, টিউবুলার ভ্যারাইটি, এগুলো দেখা যায় যে খুব ছোট, যদি আমি 3 সেন্টিমিটার নিচে যদি আমি করতে পারি, ডায়াগনোসিস করতে পারি, এবং এগুলো যে প্রথমে হচ্ছে হরমোন পজিটিভ হতে হবে, হরমোন পজিটিভ লুমিনাল এ যেটা হরমোন পজিটিভ হতে হবে, এবং টিউমার সাইজটা এবং খুবই ছোট মানে 3 সেন্টিমিটার নিচে থাকলে আমরা অনেক সময় কেমোথেরাপি ছাড়া হরমোন থেরাপির মাধ্যমে আমরা চিকিৎসা দিয়ে থাকি। আর বাদ বাকি সব
ক্যান্সারে আমার কেমোথেরাপি এবং মানে দিতেই হবে। আর রেডিওথেরাপির ব্যাপারটা হচ্ছে যখন আমি ব্রেস্ট কনজার্ভিং করব, এটা পার্ট অ্যান্ড পার্সেল, মানে দিতেই হবে, মানে সার্জারির পরে রেডিওথেরাপি মাস্ট। আমি যদি ব্রেস্ট কনজার্ভিং করি রেডিওথেরাপিটা মাস্ট। আর যদি আমরা পুরা ব্রেস্ট ফেলে দিই সেখানেও কিছু ক্রাইটেরিয়া আছে কখন আমি রেডিওথেরাপি দিব। যদি দেখা যায় টিউমার সাইজটা বড় থাকে, যদি দেখা যায় লিম্ফ নোডটা পজিটিভ থাকে, হ্যাঁ, যদি কিছু টিউমার ধরনটা যদি খুব অ্যাগ্রেসিভ হয়, গ্রেড 3 হয়, বা লিম্ফোভাস্কুলার ইনভেশন বলে, হ্যাঁ, ওগুলো যদি থাকে সেক্ষেত্রে আমার মাস্টেকটমির পরও আমার রেডিওথেরাপিটা দেওয়া লাগবে। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সেটার অপারেশন পদ্ধতিটাও ভিন্ন হয়। জি, প্রাথমিক পর্যায়ে তো ধরা পড়লে আমি তো বললাম আমি ব্রেস্ট রেখে অপারেশন করতে পারি, এবং ওনার কিউর রেটটা অনেক বেশি, এবং আমরা পেশেন্টকে একটা ভালো একটা হেলদি লাইফ আমরা দিতে পারি, সেটাই। জি, লিম্ফ নোড অপারেশন কেন জরুরি এবং এটি রোগীর জন্য কি কি ধরনের ঝুঁকি বয়ে নিয়ে আসে? আচ্ছা, লিম্ফ নোড মানে ব্রেস্ট ক্যান্সার প্রথম কিন্তু ছড়ায় কিন্তু এক্সিলারি লিম্ফ নোডে, যে বগুলে, যে এক্সিলারি লিম্ফ নোডে প্রথম ছড়ায়। তো আমরা আসলে অপারেশনের আগে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে বগুলে, হ্যাঁ, বগুলে ছড়িয়েছে কিনা। হ্যাঁ, আমরা এফএনএসি করি, আলট্রাসাউন্ড ওগুলো করে দেখি। তারপরে যদি দেখি যে না, ছড়ায়নি এবং ব্রেস্ট ক্যান্সারটা খুবই আর্লি স্টেজে এবং সেটা বগুলে ছড়ায়নি, তখন আমরা একটা সেন্টিনাল লিম্ফ নোড বায়োপসি বলি, যেটা হচ্ছে আমরা ব্রেস্টে কিছু ডাই দিই অথবা রেডিও অ্যাক্টিভ কিছু প্রোডাক্ট দিয়ে আমরা অ্যাসেস করি যে ব্রেস্টের লিম্ফ নোডে মানে ছড়িয়েছে কিনা। দেখা যায় যে ফার্স্ট ড্রেনিং লিম্ফ নোড, সেন্টিনাল লিম্ফ নোড হচ্ছে ফার্স্ট ড্রেনিং লিম্ফ নোড, মানে ক্যান্সারটা প্রথমে যে লিম্ফ নোডটাতে আঘাত করবে সেই লিম্ফ নোডটা আমরা ওই ডাই টেস্টের মাধ্যমে নিয়ে আসি, মানে ওই লিম্ফ নোডগুলো আমরা পরীক্ষা করে দেখি যে ওখানে ক্যান্সার আছে কিনা। যদি সেখানে ক্যান্সার না থাকে আমরা আর ফার্দার লিম্ফ নোড ডিসেকশন করি না। যদি সেখানে ক্যান্সার আসে, মানে পজিটিভ আসে, সেখানে আমাদের লিম্ফ নোড ডিসেকশন একটা আছে, মানে পুরা আমরা কিছু লিম্ফ নোড মিনিমাম 10টা লিম্ফ নোড আমাদের নিয়ে আসতে হয় ব্রেস্টের ক্ষেত্রে। এবং এই লিম্ফ নোড ডিসেকশনের পরে যেটা একটা ডিভাস্টেটিং একটা কমপ্লিকেশন, লিম্ফেডিমা, মানে হাত ফুলে যাওয়া। হ্যাঁ, কিন্তু এটা প্রিভেন্টেবল। এটা প্রিভেন্টেবল, যে একদম অপারেশনের পর থেকেই যদি পেশেন্টরা এক্সারসাইজ করে ব্রেস্টের, একদম আমরা ফার্স্ট মানে পরের দিন থেকেই পেশেন্টদের বলি যে তার শোল্ডার এক্সারসাইজগুলো করবেন, শোল্ডার উঠাবেন, বিভিন্ন ধরনের এক্সারসাইজগুলো আমরা বলি। কি ফিজিওথেরাপির কোনো জি জি, অবশ্যই, যে ফিজিওথেরাপি বললাম যেটা, যে এক্সারসাইজগুলো শেখানো, যে শোল্ডার এক্সারসাইজগুলো যাতে শোল্ডারটা স্টিফ না হয়ে যায়। তারপরে হচ্ছে মানে হচ্ছে আপনি আমরা জানি যে এটা একটা মাল্টিডিসিপ্লিনারি একটা ট্রিটমেন্ট পদ্ধতি, তো সেখানে এই যে রেডিওথেরাপি যিনি দেন, রেডিয়েশন, কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি, হরমোন থেরাপি, এটার সাথে ইভেন সার্জারি যিনি করেন, এখানে ফিজিওথেরাপি কি থাকেন? জি জি, ফিজিওথেরাপি রাখা উচিত। অনেক সময় হয়তো আমরা ওরকম প্রোভাইড করতে পারি না, কিন্তু ওনারও থাকা উচিত, যে পরবর্তী যে রিহ্যাবিলিটেশনের যেটা বলি, হ্যাঁ, ক্যান্সার রিহ্যাবিলিটেশনের জন্য, যে তার যাতে স্টিফনেস না হয়ে যায়, তার লিম্ফেডিমা ডেভেলপ না করে, অনেক কিছু প্রিভেন্টিভ মেজার কিন্তু আছে। এই যে লিম্ফেডিমা প্রিভেন্ট করার পরে ইউজুয়ালি কতদিন সময় লাগে নরমাল অবস্থায় আসতে? আমরা জানি যে এটার একটা প্রোটোকল আছে, ফলো আপ প্রোটোকল, এবং সেটা অনেক দিন। ইউজুয়ালি কতদিন পরে পেশেন্ট স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে? সাধারণত মানে ক্যান্সার সার্জারি পরে 2-3 সপ্তাহ পরে মোটামুটি পেশেন্ট নরমাল, তার হাউজহোল্ড নরমাল বাড়ির কাজ সব তারা করতে পারে। ব্রেস্ট ক্যান্সারের সার্জারি কি সব বয়সের রোগীদের জন্য সমানভাবে নিরাপদ? আসলে ব্রেস্ট ক্যান্সারের প্রথম চিকিৎসায় তো মানে মেইন চিকিৎসা তো সার্জারি। এখানে বয়সের আসলে ব্যাপার না। আমরা আসলে ব্রেস্ট ক্যান্সার হলে যেহেতু আমরা কিওর করতেই পারি আসলে সার্জারির মাধ্যমে, তো আমরা প্রত্যেকটা পেশেন্টকে আসলে সার্জারি দিয়েই আমরা চিকিৎসা করার চেষ্টা করি। জি জি। অপারেশনের সময় রোগীর শারীরিক সৌন্দর্য রক্ষায় কি কি ধরনের আধুনিক প্রযুক্তি আমাদের বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে এবং সেগুলির অ্যাভেলেবিলিটি কেমন? আচ্ছা, ব্রেস্ট ক্যান্সার যদি আমরা বলি ব্রেস্ট রেখে অপারেশন করা, যে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি বা অন্টোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি বা আমরা করি, তাহলে সেক্ষেত্রে তো ব্রেস্ট ফেলা লাগছে না, তার সৌন্দর্য হানিও হচ্ছে না। যদি কোনো কারণে তার পুরো ব্রেস্ট রিমুভ করা হয়, সেক্ষেত্রে কিছু প্রস্থেসিস আছে, সিলিকন ইমপ্ল্যান্ট বলে, বিভিন্ন ইমপ্ল্যান্ট আমরা ব্রেস্টে আমরা অ্যাপ্লাই করে তার কিন্তু ব্রেস্টের শেপ সাইজ কিন্তু রক্ষা করা যায় এবং তার সৌন্দর্যটাও আমরা মেনটেন করতে পারি, এবং এটা বাংলাদেশে অ্যাভেলেবেল, মানে ইজিলি, একটু যদিও একটু কস্টলি, কিন্তু এগুলো অ্যাভেলেবেল। জি।
আসলে ব্রেস্ট ক্যান্সারের যে উন্নত চিকিৎসা, যেটা আমরা বলবো যে উন্নত চিকিৎসা সবকিছু কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল, এবং ব্রেস্ট ক্যান্সারের জন্য কিন্তু পেশেন্টদের এখন কোনোই প্রয়োজন নাই যে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করা। সব ধরনের মানে উন্নত চিকিৎসা ব্যবস্থা সবকিছু আমাদের দেশে এখন সম্ভব। এই বিষয়টা আমরা যদি আরেকটু যদি এক্সটেন্ডেড করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের পেশেন্টরা কেন, আমরা যদি খুব স্পেসিফিক্যালি বলি, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যায় এবং ইন্ডিয়া ছাড়া দেশের বাইরে অন্যান্য দেশে যাচ্ছে, বাট এই টেন্ডেন্সিটা কেন? মানে আপনাদের উপরে কি আস্থা ভরসা কম, নাকি আপনারা সেবাটা প্রপারলি দিতে পারেন না, নাকি কোন জায়গাটা আসলে ঝামেলা? আসলে হয়তো আমাদের নিজেদের প্রচারণার অভাব আছে, যে আমরা নিজেদের প্রচারটা কম হচ্ছে আমাদের, সেটা একটা কারণ হতে পারে। আরেকটা যে ভয় থেকে যে মানে বাংলাদেশে চিকিৎসা মানে একটা ভয়, আস্থাটা কম পাই প্রচারণার অভাবে। আস্থাটা কম পাই যে বললাম যে মানে আমাদের পেশেন্ট লোডটা তো একটু বেশি থাকে। একটা পেশেন্ট লোড হয়তো দেখা যায় যে আমরা একটা যে আমি যে বললাম ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করার আগে অনেকক্ষণ সময় দেওয়া এক একটা পেশেন্টকে, হ্যাঁ, যেমন আমাদের ক্যান্সার হসপিটালে দেখি যে এত পেশেন্ট লোড থাকে, হয়তো আমরা সেরকম সময় দিতে পারছি না। সেটাই, এই দায়টা তো ডাক্তারের উপরে বর্তায় না, সেটাই হচ্ছে রাষ্ট্রের উপরে, এবং রাষ্ট্র যন্ত্র পরিচালিত হয় যাদের দ্বারা, তাদের উপরে বর্তায়। আপনি একটা বাংলাদেশে একটা মাত্র সেন্টার মানে সরকারি ভাবে, তো সেখানে আপনি প্রতিদিন তো আপনি 10,000 পেশেন্ট আপনি দেখতে পারবেন না। সেটাই এই যে আপনি, আমি যে কারণে জিজ্ঞেস করলাম, পেশেন্ট লোডটা ওই হ্যাসেলটা কমাতে চাই মনে হয় আমার, যেটা মনে হয় যে এই ব্যবস্থাপনাটা যদি রাষ্ট্রীয় পর্যায় থেকে যদি একটু মানে সুনজর দেয়, বা ব্যবস্থাপনাটার দিকে যদি একটু দৃষ্টিভঙ্গিটা বদলায়, বা স্ট্র্যাটেজিক কোনো প্ল্যান যদি এক্সিকিউট করার চেষ্টা করে, তাহলে কি তা তো অবশ্যই যে আমরা শুধুমাত্র ক্যান্সার হসপিটাল ডিপেন্ডেন্ট না হয়ে যদি আমরা বিভিন্ন ডিভিশনাল সিটিতে একটা ক্যান্সার ইনস্টিটিউট আমরা তৈরি করতে পারি সরকারিভাবে, যেখানে সব ধরনের ফ্যাসিলিটি থাকবে, যে মানুষ এক ছাদের নিচে আসলে সব চিকিৎসাটাই পাবে। যে পেশেন্ট হ্যাসেলটা যে আমি রেডিওথেরাপির জন্য এক জায়গায় যাব, কেমোর জন্য এক জায়গায় যাব, অথবা একটা ইনভেস্টিগেশনের জন্য এক জায়গায় যাব, যে উন্নত দেশে দেখা যায় আমব্রেলার নিচে সে পুরা ব্রেস্টের চিকিৎসাটাই পাচ্ছে। হ্যাঁ, এই যে হ্যাসেলটা, যে পেশেন্টকে হ্যাসেল করা, যে তার ডিলে করা, এই জিনিসটা যদি আমরা প্রিভেন্ট করতে পারি, যে আমরা সবকিছু সমন্বিত চিকিৎসা একটা ছাদের নিচে আমরা এক আমব্রেলার নিচেই করতে পারি, তাহলে মনে হয় অনেক বেশি ভালো হবে। অনেক নারী সার্জারির কথা শুনেই ভয় পায়। জি, অ্যাজ এ ফিজিশিয়ান আপনি কিভাবে এই ভীতিটা দূর করেন? এটা আসলে শুধু যে কোনো সার্জারি কথা শুনলেই তো আসলে সাধারণ মানুষ এবং আমরা ডাক্তাররাও তো মানে সার্জারি নিজের শরীরে ছুরি কাচি লাগানো হবে কোনো সার্জারি, মানে আমি অজ্ঞান হব, এটা চিন্তা করলে তো ভয় লাগে। সেক্ষেত্রে তার উপর ক্যান্সার যদি বলে যে আমার ক্যান্সার হয়েছে, সেটা একটা ভীতি তো আছে, সার্জারির একটা ভীতি আছে। সবার প্রথমে যে কাউন্সিলিং করা, যে একটা মানে পেশেন্ট কাউন্সিলিং করা, যে না আপনার কোনো অসুবিধা নেই, যে আমরা রোগটা নির্ণয় করেছি, ডিটেক্ট করেছি সার্জারির মাধ্যমে, এটা আপনার সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। এবং সাইকোথেরাপিস্টের কিন্তু এখন এটা রোল আছে, যে ওনাকে সাইকোলজিক্যালি বুস্ট আপ করা, কারণ একটা পেশেন্টের মানে ফিজিক্যাল ওয়েলবিং এর সাথে মানসিক স্বাস্থ্যটা খুব জরুরি। একটা ক্যান্সার পেশেন্টে আমরা বলি যে ইমিউনিটি বুস্ট আপ করা, হ্যাঁ, যে কোনো পেশেন্টে ইমিউনিটি বুস্ট আপ করা, তার যে ক্যান্সার ওষুধগুলো আমি দিব পরবর্তী, সেটা তার শরীরে ভালোভাবে কাজ করছে কিনা, হ্যাঁ, যে মেন্টাল হেলথটা, যে আমি খুশি মনে চিকিৎসাটা করা, এগুলির সাথে কিন্তু চিকিৎসা অনেক মানে রিলেটেড, যে মেন্টাল হেলথটা। এজন্য পেশেন্টের ভয় ভীতি দূর করানোর জন্য সাইকোলজিস্টের একটা অবশ্য রোল আছে। জি, সার্জারির পর মানসিক আঘাত বা হতাশা কিভাবে মোকাবেলা করে, ছোট্ট করে? জি, ওটা ওই যে বললাম, একটা তো বললাম যে পরিবার থেকে, পরিবার হাজবেন্ড, পরিবারের মানুষ যারা আছেন, কাছের মানুষ, তারা পাশে থাকা, যে না আমরা আছি, যে একটা সাপোর্ট দেওয়া। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে গ্রামগঞ্জে দেখা যায় যে মহিলার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, হাজবেন্ড চলে যায় আরেকটা বিয়ে করে, যে এই যে হাজবেন্ডদের যে ছেড়ে দেওয়া মহিলাটাকে একদম একা অকুল সাগরে ফেলে দেওয়া, এইগুলি আসলে খুবই অন্যায়। আমার যেটা মনে হয় যে সাপোর্ট দেওয়া, যে না চিকিৎসা তো আছে, যে চিকিৎসার মাধ্যমে যে রোগটা ভালো হবে, একটু সাপোর্টের দরকার, যে একটু না আমি পাশে আছি, যে মানসিক যে একটা শান্তি যে পাবে পেশেন্টটা, যে তার মানে যে এই ট্রিটমেন্ট প্রসেসটা তো আসলে একটু পেইনফুল, মানে পুরা প্রসেসটাই, যে একটা সাপোর্ট থাকলে সে এটা কন্টিনিউ করতে পারে এবং তার মানে
সব কিছুর জন্যই ভালো হবে। জি, সার্জারির পরে পেশেন্টরা কি সাধারণভাবে অন্য সাধারণ মানুষের মতো কর্মক্ষম হয়ে যেতে পারে? জি, অবশ্যই। মানে পেশেন্ট হয়তো তার পুরো ট্রিটমেন্ট কমপ্লিট করার পরে দেখা যায় যে তখন হয়তো শারীরিক কষ্ট থাকে, কিন্তু ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে পেশেন্ট সম্পূর্ণ রূপে তার প্রিভিয়াস লাইফে ফিরে যেতে পারে, এতে তার কোনো সমস্যা হবে না। সঠিক সময়ে ধরেন ডিটেকশন হলো, এবং ডিটেকশন হওয়ার পরে সঠিক সময় যদি সার্জারিটা না হয়, সেক্ষেত্রে রোগীর জীবনের ঝুঁকি কতখানি বেড়ে যায়? যেহেতু ব্রেস্ট ক্যান্সারের সার্জারিটা হচ্ছে মেন চিকিৎসা, যদি আমরা সার্জারি না করি তখন দেখা যায় যে টিউমারটা অনেক বড় হতে হতে দেখা যায় ওটা ফেটে যায়, ছড়িয়ে তো যায় শরীরের অন্য জায়গায়, ছড়িয়ে যাওয়া তো একটা ইস্যু, আর একটা দেখা যায় ওটা মানে লোকালি অনেক অ্যাডভান্স হয়ে যায়, দেখা যায় ওটা ফেটে গিয়ে পুজ পানি রক্ত বেরোতে থাকে, ওখানে পোকামাকড় হয়ে যায়, এরকম পেশেন্টও আছে যে পোকামাকড় হয়ে যায়, একটা নিউসেন্স ক্রিয়েট করে, আসলে সমাজের জন্য পরিবারের জন্য নিউসেন্স ক্রিয়েট করে, এবং এটা আস্তে আস্তে দেখা যায় যে ছড়িয়ে পড়া এবং এই ফাঙ্গেশন সবকিছু মিলে পেশেন্ট একদম মৃত্যুর দিকে পেশেন্টকে ধাবিত করা, আর কিছু না। প্রতিরোধমূলক দিক থেকে নারীরা কিভাবে নিজেদের সচেতন রাখতে পারেন যাতে দেরিতে না ধরা পড়ে? প্রত্যেকটা মেয়ে তাদের রিপ্রোডাক্টিভ এইজে যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, যেটা ওটা প্রতি মাসে মাসিকের পরে সে নিজে ব্রেস্ট এক্সামিন করবে, মানে কিভাবে করা হয়, সেখানে যদি তার কোনো অ্যাবনর্মালিটি মনে হয় সেক্ষেত্রে তার নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে শরণাপন্ন হবেন, তার কোনো এটা ক্যান্সার বা অন্য কোনো খারাপ কিছু হয়েছে কিনা, এটা একটা। আর হচ্ছে যদি পেশেন্ট 35-এর উপরে হয়ে যায়, 40-এর কাছাকাছি হলে যে স্ক্রিনিংয়ের আওতায় চলে আসতে হবে প্রত্যেকটা নারীকে, ওই যে স্ক্রিনিং মেমোগ্রাম আল্ট্রাসাউন্ড করে মানে প্রতি বছর না হলে অন্তত 2 বছর একবার করে হলো এই টেস্টগুলো করে দেখা, যে রেগুলার স্ক্রিনিংয়ের আওতায় থাকা। আর যদি কাদের মানে পরিবারের কোনো ইতিহাস থাকে, তার মা খালা বোন ইতিহাস থাকলে, তাহলে সে আরও আগে স্ক্রিনিংয়ের আওতায় চলে আসবে। আরও আগে হচ্ছে তার ফ্যামিলি মেম্বার যে বয়সে তার ক্যান্সারটা ডিটেক্ট হয়েছে তার অন্তত 5 বছর আগ থেকে সে স্ক্রিনিংয়ের আওতায় চলে আসবে। এটাই বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বাড়াতে সবচেয়ে বড় করণীয় বলে কি মনে করেন, এবং পাশাপাশি এটার সাথে মিডিয়ার ভূমিকা কতখানি বলে আপনি মনে করেন? আসলে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা আমার যেটা মনে হয় শুধু পিঙ্ক অক্টোবর, মানে শুধু অক্টোবর মাসে আসলে যে আমরা সচেতন করব তা না, আমার মনে হয় পুরো বছরে, যেহেতু ব্রেস্ট ক্যান্সার ইনসিডেন্সটা অনেক বাড়ছে আমাদের দেশে, নাম্বার ইন মুহূর্তে বাংলাদেশে, এবং এই জন্য দেখা শুরু অক্টোবর মাস আসলে শুধু আমরা মানে সচেতন হব তা না, কিন্তু পুরো বছরে আমরা এই সচেতনতা আমাদের চালিয়ে যেতে হবে। এটা আপনি বিভিন্ন সামাজিক পর্যায়ে মানে রাষ্ট্রীয়ভাবে সবভাবে বিভিন্ন এনজিও সবকিছু সরকারিভাবে সবভাবে কিন্তু আসলে প্রচারণা করা উচিত, লিফলেট বিক্রি করা, যে বা যে কোনো একটা গ্যাদারিংয়ে যে লিফলেট দেওয়া, সোশ্যাল মিডিয়া, মিডিয়া তো একটা অনেক বড় একটা রোল প্লে করে। সোশ্যাল মিডিয়াতে মানুষ এখন সোশ্যাল মিডিয়ার কথাই বেশি বিশ্বাস করে আসলে, ওখানে যদি আমরা প্রচারণা করি, ছোট ছোট নাটিকা, আগে আমাদের দেখতাম যে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান, বিভিন্ন ছোট ছোট নাটিকা হতো, টিভিতে প্রচার হতো বা ইয়াতে প্রচার হতো, এ ধরনের মানে আমরা করতে পারি যে নাটিকাটাটি করে মেশকে সচেতন করা যে না ক্যান্সার এটা আর্লি ডিটেক্ট করলে যে কতটা মানে পেশেন্টের জন্য বেনিফিটেড, এটা আমরা প্রচার করা। যে মিডিয়ার ভূমিকাটা অনেক, জি ওই যে সেটাই বললাম যে মিডিয়া, প্রেস মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, ইলেকট্রিক্যাল মিডিয়া বলেন, যে বললাম শুধু অক্টোবর মাস না, পুরো বছরে কিছু মানে এটা একটা বার্নিং ইস্যু যেহেতু আমাদের এখন সমাজে, এটা নিয়ে প্রচারণা করা। এবং আমার মনে হয় যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সব জায়গাতে মানে কিছু সভা সেমিনার করে আমার প্রচার করা, যে ব্রেস্ট ক্যান্সার মেয়েদেরকে অ্যাওয়ার করা, মেয়ে এবং ছেলে, সে ছেলেটাও তো তার পুরুষ ব্রেস্ট ক্যান্সার তো হতে পারে, সে তার পরিবারে মা বোন বা ওয়াইফ কেউ যাতে মানে সে কমিউনিটি সবাই বোঝায় দেওয়ার জন্য। জি জি, আমরা এই অক্টোবর মাসকে নিয়ে পিঙ্ক অক্টোবর যদি আমরা বলি, সারা বিশ্বে আমরা জানি যে অক্টোবর মাসটাকে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস হিসেবে পালিত হয়। আমরা বাংলাদেশ প্রতিদিন এবং আমরা নারী আমাদের যৌথ প্রচেষ্টা এই মাসটাকে ঘিরে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমরা ছোট ছোট করে কিছু তথ্য আপনাদের মতো বিশেষজ্ঞ ডক্টরদেরকে এনে আমরা কথা বলি এবং বিভিন্ন ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করি। আমাদের যারা দর্শক শ্রোতা শুনছেন বা দেখছেন, তাদের উদ্দেশ্যে এই মাসটাকে কেন্দ্র করে এই সচেতনতার জায়গায় আপনি কোনো বিশেষ বার্তা দিতে চান কিনা? ধন্যবাদ। আসলে বাংলাদেশ প্রতিদিন এবং আমরা নারী যৌথ উদ্যোগ যেটা নিয়েছেন আসলে প্রশংসনীয় একটা ব্যাপার। আমি যেটা বলতে চাচ্ছি যে
নারীদেরকে আসলে নিজেদেরই সচেতন হতে হবে যে তার ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কতটুকু, যে সেটা নিজেই আসলে সচেতন যদি হন, সে যেটা বললাম মানে প্রতি মাসে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করা এবং প্রতি বছরে অন্তর যে ডক্টরের কাছে স্ক্রিনিং টেস্টগুলি করা, এগুলি আসলে খুবই জরুরি নিজেকে সুস্থ রাখার জন্য এবং ব্রেস্ট ক্যান্সার থেকে দূরে থাকার জন্য। এই জন্য আমি বলবো যে নারীরা নিজেরাই সচেতন হন এবং এটা লুকিয়ে রাখার বা লজ্জা পাওয়ার কিছু নেই। আপনার শরীরে বা স্তনে যদি কোনো সমস্যা মনে হয়, আপনি এটা লজ্জা পাওয়ার বা নিজেকে লুকিয়ে রাখার কোনো ইস্যু নেই। আপনি অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন এবং নিজে বাঁচবেন, আমার পরিবারকে আপনি বাঁচাবেন। অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ তথ্য, পরামর্শ এবং বিশেষ সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করা এবং আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনি যে বার্তাগুলি দিলেন, আশা করি আমাদের দর্শক শ্রোতা যারা শুনলেন বা দেখলেন তারা বিশেষভাবে উপকৃত হবে। আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ। জি। প্রিয় দর্শক, মনে রাখবেন স্তন ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এটি নিরাময়যোগ্য। তাই নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করি। আমাদের জীবন হোক স্বাস্থ্য, আশা ও স্বপ্নে আলোকিত। বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর মাসব্যাপী আয়োজন জীবনের জয়গান, স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান চলবে প্রতিদিন নতুন আলোচনায়, নতুন বিশেষজ্ঞ অতিথি নিয়ে। সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।